আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের সাথে আছি ফারজান আক্তার মুন্নি। আজকের ক্লাসে আমরা ৩টি পরিচ্ছেদ শেষ করার চেষ্টা করব। পরিচ্ছেদ ২০ বিশেষণ, পরিচ্ছেদ ২১ ক্রিয়া এবং পরিচ্ছেদ ২২ ক্রিয়া বিশেষণ। যেহেতু সবগুলো পরিচ্ছেদ অনেক ছোট ছোট এবং একটা আরেকটার সঙ্গে রিলেটেড, তাই আমরা একটা ক্লাসেই সবগুলো টপিক শেষ করার চেষ্টা করব। ঠিক আছে? তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। এটাই হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তাহলে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। দেখো, বিশেষণ। যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য এবং সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ বলে। সুন্দর ফুল, বাজে কথা, ৫০ টাকা, হাজার সমস্যা, তাজা মাছ। আচ্ছা, আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে পড়েছি যে বিশেষ্য কী এবং সর্বনাম কী। বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম, আর সর্বনাম হচ্ছে যেটা বিশেষ্যের পরিবর্তে বসে। তাহলে বিশেষ্য হচ্ছে নাউন এবং সর্বনাম হচ্ছে প্রোনাউন। তো যেই শব্দ দিয়ে আমরা এই যেই বিশেষ্য এবং সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা এইগুলোকে আমরা বোঝাবো, তখন তাকে আমরা বলবো বিশেষণ। যদি আমরা ইংরেজিতে এটাকে বলি তাহলে এটা হচ্ছে অ্যাজেক্টিভ। এটা কি? অ্যাজেক্টিভ। এই যে এখানে একটু লক্ষ্য করো উদাহরণটার দিকে, যে সুন্দর ফুল। এখানে এই যে দেখো, এখানে তোমরা একটু উদাহরণটার দিকে একটু লক্ষ্য করো, যে সুন্দর ফুল। এখানে ফুল এটা হচ্ছে কি একটা বিশেষ্য। এটা কি? বিশেষ্য, জাতি বিশেষ্য। তো এই যে ফুলটা, ফুলের অবস্থাটা কেমন বা ফুলটা দেখতে কেমন? সুন্দর। তো এইখানে এই সুন্দরটা হচ্ছে বিশেষণ, কারণ এটা ফুলের অবস্থাকে প্রকাশ করছে। তারপরে দেখো বাজে কথা। বাজে কথা, এখানে কথাটা কেমন? বাজে, তার মানে কি এখানে কথার ধরনটাকে বোঝাচ্ছে। এজন্য এখানে বাজে এটা হচ্ছে বিশেষণ। ৫০ টাকা, এখানে দেখো বলা হচ্ছে সংখ্যা এবং পরিমাণ। তাহলে এই যে ৫০ টাকা, এটা তো সংখ্যা। তাহলে টাকার পরিমাণটা বা সংখ্যাটা কত? ৫০, এবং টাকার পরিমাণ ৫০ টাকা। হাজার সমস্যা, আমরা বলে থাকি না আমাদের জীবনে হাজার সমস্যা। তো সমস্যাটা কীরকম, মানে সমস্যার মাত্রাটা এখানে বোঝাচ্ছে হাজার, মানে অনেক সমস্যা। এজন্য বলা হচ্ছে কি এখানে হাজারটা হচ্ছে বিশেষণ, কারণ এখানে সমস্যার যেই ধরনটা এটাকে প্রকাশ করছে হাজার দিয়ে। তারপরে দেখো তাজা মাছ, এটা কি? অবস্থা বোঝাচ্ছে। মাছের অবস্থাটাকে বোঝাচ্ছে যে মাছটা কেমন। মাছটা কেমন? তাজা। এই জন্য এই তাজা এটা হচ্ছে এখানে বিশেষণ। তাহলে আমরা বুঝলাম যে বিশেষণ আসলে কি। এরপর তোমরা একটু দেখো বিশেষণের শ্রেণী বিভাগ। কোনো কোনো শ্রেণীর শব্দকে বিশেষিত করে, আচ্ছা এটা হবে যে কোন কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে সেই অনুযায়ী বিশেষণকে আলাদা করা যায়। কোন কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে সেই অনুযায়ী বিশেষণকে আলাদা করা যায়। বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে সেই বিবেচনায়ও বিশেষণকে ভাগ করা সম্ভব। বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে সেই বিবেচনায়ও আমরা কি করতে পারবো? বিশেষণকে ভাগ করতে পারবো। এছাড়া বাক্যের মধ্যে বিশেষণটির অবস্থান কোথায় তা দিয়েও বিশেষণকে চিহ্নিত করা যায়। কি দিয়ে চিহ্নিত করা যায়? বাক্যের মধ্যে বিশেষণটির অবস্থান কোথায় তা দিয়েও বিশেষণকে চিহ্নিত করতে পারবো। এসব বিবেচনায় বিশেষণকে নানা নামে উপস্থাপন করা যেতে পারে। তাহলে এই যে এই আর্টিকেলটায় কি বলা হচ্ছে, যে কোন কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করছে সেই অনুযায়ী আমরা বিশেষণকে আলাদা করব। বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে সেই বিবেচনায়ও আমরা কি করব? বিশেষণকে ভাগ করতে পারবো। এছাড়া বাক্যের মধ্যে বিশেষণটির অবস্থান কোথায় তা দিয়েও বিশেষণকে চিহ্নিত করা যায়। এসব বিবেচনায় বিশেষণকে নানা নামে উপস্থাপন করা যেতে পারে।
তাহলে চলো আমরা যদি নিচের উদাহরণগুলোর দিকে একটু লক্ষ্য করি বা হচ্ছে এই যে এই নিচের এই অংশটাকে আমরা পড়ি, তাহলে এই যে এই সব অংশ আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা এই অংশটুকু পড়ি। দেখো, প্রথম যে অংশটা বর্ণবাচক বিশেষণ। বর্ণবাচক বিশেষণ, যেই বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয় তাকে বর্ণবাচক বিশেষণ বলে। যেই বিশেষণ দিয়ে কি করা হবে, রং নির্দেশ করবে, সেই বিশেষণকে বলবো কি, বর্ণবাচক বিশেষণ। দেখো, নীল আকাশ, আকাশটা কেমন, আকাশটা নীল, তাহলে এখানে নীল এটা হচ্ছে কি বর্ণবাচক বিশেষণ। সবুজ মাঠ, মাঠের অবস্থাটা কীরকম, সবুজ। ফিতাটা কেমন, লাল। তো এইখানে এই যে আকাশের অবস্থাটা এটা হচ্ছে নীল, মাঠের অবস্থা এটা হচ্ছে সবুজ, ফিতার অবস্থা কেমন, লাল, মানে ফিতাটা কি রঙের। তো এই যে রং নির্দেশ করা হচ্ছে, এই জন্য এগুলো হচ্ছে বর্ণবাচক বিশেষণ। এগুলো কি, বর্ণবাচক বিশেষণ। ঠিক আছে, তারপরের অংশ দেখো, গুণবাচক বিশেষণ। যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায় তাকে গুণবাচক বিশেষণ বলে। যেই বিশেষণ দিয়ে গুণ অথবা বৈশিষ্ট্যকে বোঝাবে তাকে আমরা বলবো গুণবাচক বিশেষণ। দেখো, চালাক ছেলে, ছেলেটা কেমন, ছেলেটার গুণটা কেমন, চালাক ছেলে। এখন দেখো, আমাদের দেশের প্রেক্ষাপটে চালাক ছেলে চালাক মেয়ে হলে আমরা কিন্তু চালাক বলি না, বলি হ্যাঁ চুপচাপ থাকে কিন্তু অনেক বুদ্ধি, ভিতরে ভিতরে শয়তান, বা হচ্ছে খুব ক্লেভার, এই ধরনের আমরা বলি না। কিন্তু বাইরে যখন বাইরের দেশগুলোতে, সেখানে কিন্তু খুব প্রশংসা করে বলা হয় যে ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট গার্ল অর বয়। তো এই ধরনের করে কিন্তু তার এই চালাক যে তার এই যে বুদ্ধিমত্তা এটাকে কিন্তু প্রকাশ করা হয়। তো এটা কিন্তু একটা গুণ, কিন্তু অনেকে কি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বা একটু মজা নিয়ে ব্যঙ্গ করে কিন্তু বলে থাকে। তো আমাদের কি হতে হবে, আমাদেরকে অবশ্যই বুদ্ধিমান হতে হবে, চালাক হতে হবে। তো এই যে এখানে ছেলেটার অবস্থা কেমন, ছেলেটার গুণটা কি, সে খুব চালাক। তারপরে দেখো, ঠান্ডা পানি। এখানে চালাক ও ঠান্ডা হলো গুণবাচক বিশেষণ। এই যে পানি, পানির গুণটা বা বৈশিষ্ট্যটা কি, পানিটা কি ঠান্ডা, কুসুম গরম নাকি ফুটফুটে গরম। পানিটা হচ্ছে ঠান্ডা। ধরো তুমি খুব গরম থেকে আসলে, রোদ থেকে আসলে, তোমার খুব গরম লাগছে, এই সময় তোমার কি খেতে মন চাইবে, অবশ্যই এক গ্লাস ঠান্ডা পানি খেতে মন চাইবে, তাই না? তো এই যে পানিটা, এটার বৈশিষ্ট্যটা এখন কি, এটা হচ্ছে কি ঠান্ডা পানি। তো এই জন্য যেই বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্যকে বোঝাবে তাকে আমরা বলবো গুণবাচক বিশেষণ। ঠিক আছে, তারপরে দেখো অবস্থাবাচক বিশেষণ। যেই বিশেষণ দিয়ে অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষণ বলে। যেই বিশেষণ দিয়ে অবস্থা বোঝাবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো অবস্থাবাচক বিশেষণ। দেখো, চলন্ত ট্রেন, তরল পদার্থ, এখানে চলন্ত ও তরল এটা হচ্ছে কি অবস্থাবাচক বিশেষণ। এটা কি, ট্রেনের অবস্থাটা কেমন, ট্রেনটা চলছে, চলন্ত, এবং পদার্থটা কেমন, তরল। এটা হচ্ছে এই পদার্থের অবস্থা হচ্ছে তরল এবং ট্রেনের অবস্থাটা হচ্ছে এটা চলমান। তাহলে এখানে চলন্ত এবং তরল এই দুইটা হচ্ছে কি অবস্থাবাচক বিশেষণ। ঠিক আছে, তারপরে দেখো 4, ক্রমবাচক বিশেষণ। যেই বিশেষণ দিয়ে ক্রম সংখ্যা বোঝায় তাকে ক্রমবাচক বিশেষণ বলে। 1 টাকা, 8 দিন, এখানে 1 ও 8 ক্রমবাচক বিশেষণ। ক্রমবাচক কি, আমরা কিন্তু সংখ্যাবাচক যে শব্দ এই পরিচ্ছেদে পড়ে এসেছি, যে ক্রমবাচক সংখ্যা যেগুলো, এগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে আরও যেগুলো আছে। তো এই জন্য বলা হচ্ছে যে যেই বিশেষণ দিয়ে ক্রমসংখ্যা বোঝায় তাকে ক্রমবাচক বিশেষণ বলে। 1 টাকা, 8 দিন, এখানে 1 এবং 8 হচ্ছে কি ক্রমবাচক বিশেষণ। কারণ এই যে টাকা, টাকার পরিমাণটা কি, টাকার পরিমাণটা সংখ্যা দিয়ে বা ক্রমসংখ্যা দিয়ে প্রকাশ করেছে, এজন্য এখানে 8 এবং এই যে 1 এবং দিনের যে অবস্থা মানে দিনের যে পরিমাণ সেটা কি, সেটা কি সংখ্যা কি দিয়ে প্রকাশ করেছে, সংখ্যা দিয়ে প্রকাশ করেছে 8, এবং 8 কি ক্রমবাচক সংখ্যা, এজন্য এটা হচ্ছে কি ক্রমবাচক বিশেষণ। ঠিক আছে, তারপরে দেখো পূরণবাচক বিশেষণ।
যে বিশেষণ দিয়ে পূরণ সংখ্যা বোঝায় তাকে পূরণবাচক বিশেষণ বলে। দেখো, তৃতীয়, প্রজন্ম, 34তম অনুষ্ঠান, এখানে তৃতীয় এবং 34তম এটা হচ্ছে কি পূরণবাচক বিশেষণ। আমরা কিন্তু সংখ্যাবাচক শব্দ এই পরিচ্ছেদে এগুলো কিন্তু আমরা পড়ে এসেছি। তো এখানে প্রজন্ম হচ্ছে কি জেনারেশন। তো এই জেনারেশনটা কীরকম? এই জেনারেশনটা হচ্ছে তৃতীয় জেনারেশন। তো তৃতীয় প্রজন্ম, এজন্য প্রজন্মটাকে কি দিয়ে প্রকাশ করছে? পূরণবাচক সংখ্যা দিয়ে, এজন্য এটা হচ্ছে পূরণবাচক বিশেষণ। 34তম অনুষ্ঠান এটাকে কি দিয়ে প্রকাশ করছে? এখানে পূরণবাচক একটা সংখ্যা দিয়ে প্রকাশ করেছে, যে 34তম, এটা হচ্ছে 34তম। তো এটা কি পূরণবাচক সংখ্যা, এজন্য এটা হচ্ছে পূরণবাচক বিশেষণ। ঠিক আছে, তারপরের অংশটুকু দেখো, পরিমাণবাচক বিশেষণ। পরিমাণবাচক বিশেষণ, যেই বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায় তাকে পরিমাণবাচক বিশেষণ বলে। যেই বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায় তাকে পরিমাণবাচক বিশেষণ বলে। দেখো, আধা কেজি চাল, অনেক লোক। আধা কেজি এবং অনেক এগুলো হচ্ছে পরিমাণবাচক বিশেষণ। এই যে আমি চাল কিনে আনলাম, আমি চালের মানে কি পরিমাণ চাল আনলাম? আমি এখানে আধা কেজি চাল এনেছি। তারপরে অনেক লোক, লোকের সংখ্যাটা কতটুকু? অনেক, মানে কি একাধিক। অনেকগুলো লোক যখন একসাথে জড়ো হয় তখন আমরা বলে থাকি কি অনেক লোক জড়ো হয়েছে। তো এখানে হচ্ছে লোকের পরিমাণটা বোঝাচ্ছে অনেক দিয়ে, এবং চালের পরিমাণটা বোঝাচ্ছে আধা কেজি দিয়ে, মানে হাফ কেজি। তো যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তনকে বোঝাবে তাকে আমরা বলবো পরিমাণবাচক বিশেষণ। তারপর দেখো, উপাদানবাচক বিশেষণ। উপাদানবাচক বিশেষণ, যেই বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করে তাকে উপাদানবাচক বিশেষণ বলে। উপাদান নির্দেশ করবে তাকে আমরা বলবো উপাদানবাচক বিশেষণ। দেখো, বেলে মাটি, পাথুরে মূর্তি, এখানে বেলে ও পাথুরে উপাদানবাচক বিশেষণ। ঠিক আছে, মূর্তিটা কি উপাদান দিয়ে তৈরি হয়েছে? পাথর দিয়ে, এজন্য এটা হচ্ছে কি উপাদানবাচক বিশেষণ, কারণ মূর্তিটাকে ডিফাইন করছে কি পাথুরে দিয়ে। তো এখানে মডিফাই করা হচ্ছে, যে এই যে পাথুরে মূর্তি, মানে মূর্তিটার যে উপাদান সেটা হচ্ছে পাথর। এবং মাটিটা কোন ধরনের মাটি? মাটিটা হচ্ছে বেলে মাটি। তো এই দুইটা এখানে বেলে এবং পাথুরে, এই দুইটা হচ্ছে কি উপাদানবাচক বিশেষণ। ঠিক আছে, তারপরে দেখো প্রশ্নবাচক বিশেষণ। যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশিত হয় তাকে প্রশ্নবাচক বিশেষণ বলে। দেখো, উদাহরণগুলো একটু লক্ষ্য করো। কেমন গান, কতক্ষণ গান। এখানে কেমন ও কতক্ষণ প্রশ্নবাচক বিশেষণ। গান হচ্ছে কি একটা বিশেষ্য। তো এটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করছি? যে কেমন গানটা কীরকম, এটা হচ্ছে আমরা প্রশ্ন করছি যে গানটা কেমন, এবং সময়টা কতক্ষণের জন্য। আমরা কিন্তু কালবাচক বিশেষ্য পড়ে এসেছি, কালবাচক, যেটা সময়কে নির্দেশ করে। তো এখানে সময়টা কি আমরা প্রশ্ন করছি, যে কতটা সময় বা কতক্ষণ। তো এই যে এখানে কেমন গান, কতক্ষণ সময়, এগুলো দিয়ে আমরা কি করছি? প্রশ্নবাচক, মানে প্রশ্ন করছি, এই জন্য কেমন এবং কতক্ষণ এগুলো হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। ঠিক আছে, তারপরে তোমরা একটু দেখো 9, নির্দিষ্টতাবাচক বিশেষণ। যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয়, যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয় তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলে। এই দিনে সেই সময়, এখানে এই ও সেই নির্দিষ্টতাবাচক বিশেষণ। এই দিনে সেই সময়, আমরা অনেক সময় ধরো আজকে হচ্ছে 28শে এপ্রিল 2026। তো এখন আমি যখন বলবো যে আজকের এই দিনে, মানে হচ্ছে গত বছরের আজকের এই দিনে সেই সময়, তার মানে আমি বোঝাচ্ছি যে 28শে এপ্রিল 2025 এমন সময়ে আমি এই কাজটা করেছিলাম,
বা হচ্ছে আমি আমার বন্ধুদের সাথে খুব মজার একটা সময় কাটিয়েছিলাম, যেটা আমার এখনও খুব মনে পড়ছে। তো এই যে আমি কিন্তু নির্দিষ্ট করে আমার ওই মেমোরিটাকে মনে করছি, আমার ওই স্মৃতিচারণ মানে আমার বন্ধুদের সাথে আমার যে কাটানো মুহূর্তগুলো, সেগুলোকে কিন্তু আমি স্মৃতিচারণ করছি। তো এই জন্য এটা আমি নির্দিষ্ট করে বলে দিয়েছি, কি দিয়ে? এই দিনে সেই সময়, এই দিনে সেই সময় আমি এই কাজটা করেছি। তো এখানে এই এবং সেই, এই দুইটা হচ্ছে কি নির্দিষ্টতাবাচক বিশেষণ। ঠিক আছে, তারপরের অংশটুকু দেখো, ভাববাচক বিশেষণ। যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে, সেসব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে। ভাববাচক বিশেষণ কাকে বলে? যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে, সেসব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে। খুব ভালো খবর, গাড়িটা বেশ জোরে চলছে। এসব বাক্যে খুব এবং বেশ ভাববাচক বিশেষণ। মানে আমরা এখন বলছি যে আহ, আমি পরীক্ষায় A+ পেয়েছি, ঠিক আছে? তো এটা তো আমার কাছে খুবই ভালো একটা খবর, তাই না? আমরা সবাই চাই যে আমরা পরীক্ষায় খুব ভালো করি, ভালো করলে আমাদের মনটাও ভালো থাকে। তো আমি যখন বলবো যে খুব ভালো একটা খবর আছে, তো আমি এই খবরটাকে কি দিয়ে ডিফাইন করছি? যে খুব ভালো, আমি বোঝাচ্ছি এটা খুব ভালো, এটা কিন্তু আমার একটা ভাব প্রকাশ পাচ্ছে। তো গাড়িটা বেশ জোরে চলছে, গাড়িটা বেশ জোরে চলছে মানে গাড়িটা খুব ভালো গতিতেই যাচ্ছে। এই যে খুব এবং বেশ, এইটা হচ্ছে কি এই বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে কি করছে? বিশেষিত করছে। তোমরা একটু একটু মাথা ঠান্ডা করে খেয়াল করো, এই যে খুব ভালো খবর, আমরা জানি খবর এটা হচ্ছে বিশেষ্য, তো এটার আগে ভালো আছে। আমরা জানি কি ভালো হচ্ছে একটা গুণ, তার মানে এটা বিশেষণ। তো এই বিশেষণটা আবার কাকে বিশেষিত করছে? খুবকে। যে ভালো খবর, কেমন ভালো? খুব ভালো। তো এই যে ভালো মানে খবর, খবরের বিশেষণ হচ্ছে কি ভালো, এবং এই ভালোকে আবার বিশেষিত করছে কি খুব। তাহলে এইখানে বলছে যে যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে, সেসব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, তারপরের অংশটুকু একটু দেখো। 11, বিধেয় বিশেষণ। বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে, সেসব বিশেষণকে বিধেয় বিশেষণ বলে। লোকটা পাগল, এই পুকুরের পানি ঘোলা। বাক্য দুটির পাগল এবং ঘোলা বিধেয় বিশেষণ। বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে, কি বলছে? যে লোকটা পাগল, লোকটা কেমন? লোকটা পাগল, লোকের অবস্থাটা কি? লোকের অবস্থাটা কি? সে হচ্ছে পাগল। তারপরে পুকুরের যে অবস্থাটা সেটা কীরকম? পুকুরের পানিটা ঘোলা হয়ে আছে। দেখবে তোমার কিছু এমন ফ্রেন্ড অবশ্যই আছে যারা হচ্ছে সাঁতার পারে না। তো তারা কি করবে? একদম যে ঘাটলা থাকে সেটার একদম সামনে এসে সে মানে এলোপাথারিভাবে পানি খুব মানে এরকম এলোপাথারি করে পানি নাড়াবে, আর পুরো পানিটাকে সে ঘোলা করে দিবে। তো এই জন্য এই যে পুকুরের পানির অবস্থাটা কেমন? পুকুরের পানির অবস্থাটা হচ্ছে ঘোলা। এই যে লোকটার অবস্থা পাগল এবং পুকুরের পানি ঘোলা, এই জন্য এখানে পাগল এবং ঘোলা এই দুইটা হচ্ছে কি বিধেয় বিশেষণ। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই 11টা বিশেষণের মধ্যে, তোমরা আমাকে অবশ্যই জানাবে। আর তার আগে তোমরা বারবার টেনে টেনে ক্লাসটা দেখতে পারো। তারপরেও যদি মনে হয় যে না আমি বুঝতে পারছি না, আমার প্রশ্ন আছে, অবশ্যই তোমরা আমাকে জানাবে। ঠিক আছে? ঠিক আছে, এখন আমরা দেখব আমাদের অনুশীলনী অংশ। দেখো, বিশেষণ কার, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে। কিসের? আমরা পড়েছি বিশেষ্য এবং সর্বনামের। তাহলে এই অপশন দুইটা কোথায় আছে? অপশন খ, বিশেষ্য এবং সর্বনাম। সবুজ মাঠের পরে আমাদের গ্রাম, বাক্যটিতে বিশেষণ পদ কোনটি? সবুজ, কারণ এটা কি বর্ণবাচক বিশেষণ। আমরা পড়েছি যে মাঠের অবস্থাটা কীরকম? সবুজ, তাহলে এখানে এটা হচ্ছে সবুজ। ঠিক আছে, বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটি? বর্ণবাচক, যেটা রঙকে নির্দেশ করবে, তাহলে অবশ্যই সেটা লাল।
তারপরে দেখো, চলন্ত ট্রেন থেকে লাফ দিও না। বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ? চলন্ত কোন জাতীয় বিশেষণ? অবশ্যই এটা ভাববাচক। কারণ আমরা পড়েছি কি যে ঠিক আছে, ৪ নং প্রশ্নটা দেখো, চলন্ত ট্রেন থেকে লাফ দিও না। বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ? চলন্ত এটা হচ্ছে অবস্থাবাচক, মানে ট্রেনের যে অবস্থা, ট্রেনটা আসলে ট্রেনের অবস্থাটা কীরকম? ট্রেনের অবস্থাটা হচ্ছে চলমান, মানে চলন্ত, এটা কি অবস্থাকে প্রকাশ করছে, এই জন্য এটা হচ্ছে চলন্ত, সরি অবস্থাবাচক। ঠিক আছে, তারপরে দেখো ৫, নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষণ রয়েছে? ভাববাচক, ভাববাচক কি একটা বিশেষণ আরেকটা বিশেষণকে বিশেষিত করবে, তাহলে অবশ্যই এটা হচ্ছে খুব ভালো খবর। কারণ আমরা জানি খবর হচ্ছে বিশেষ্য এবং ভালো হচ্ছে বিশেষণ, এই বিশেষণকে আবার খুব দিয়ে বিশেষিত করা হচ্ছে, এজন্য এটা হচ্ছে খুব ভালো খবর, ভাববাচক বিশেষণ। ঠিক আছে, প্রশ্ন নাম্বার ৬, তৃতীয় কোন জাতীয় বিশেষণ? অবশ্যই পূরণবাচক বিশেষণ। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম বলো তো? যে আমরা যে যত ভালো করে পরিচ্ছেদগুলো মনোযোগ দিয়ে পড়তে পারবো, আমাদের কাছে এমসিকিউ প্রশ্ন কোনো ব্যাপারই না, আমরা এটা খুব ভালো মতো করে আনসার দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। তো এখন হচ্ছে আমরা আমাদের পরবর্তী পরিচ্ছেদে চলে যাব। আমরা আমাদের পরবর্তী পরিচ্ছেদ পড়ব, যেটা হচ্ছে পরিচ্ছেদ ২১, ক্রিয়া। ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে কাজ, যেটা আমরা জানি, কিন্তু আমাদেরকে এইটুকু জানলে হবে না, আমাদেরকে আরেকটু বিস্তারিত জানতে হবে। তো চলো আমরা বিস্তারিত জানি। দেখো, বাক্যে উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা নির্দেশ করা হয় যে পদ দিয়ে, তাকে ক্রিয়া বলে। মানে বাক্যের যে সাবজেক্ট থাকবে তাকে যখন আমরা কি করে বা হচ্ছে এই কর্তার মানে সাবজেক্টের সাথে কি হচ্ছে বা হয়, কি ঘটছে, তা যখন নির্দেশ করব যেই পদটা দিয়ে, তাকেই আমরা বলবো কি? ক্রিয়া। ঠিক আছে, আমরা উদাহরণগুলো যখন পড়ব তখন আমাদের কাছে সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, রাজীব খেলছে, এখানে আমরা প্রশ্ন করলাম কে খেলছে? রাজীব খেলছে, তো এখানে খেলাটা কি? ক্রিয়া, খেলাটা হচ্ছে ক্রিয়া। কে খেলছে? রাজীব খেলছে। তো বলছে বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি ঘটে বা কর্তার সাথে কি হয় তা নির্দেশ করা হয় যে পদ দিয়ে, তাকে ক্রিয়া বলে। তাহলে এখানে খেলছে কে? রাজীব, তাহলে এখানে খেলাটা হচ্ছে ক্রিয়াপদ। তারপরে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতে পারে, হওয়াটা কি? কাজ, এজন্য এখানে এই অথবা আমরা যদি প্রশ্ন করি যে কি হতে পারে? বৃষ্টি হতে পারে, তো কি এর উত্তরটা কি? বৃষ্টি হতে পারে। এখানে হতে পারে এবং খেলছে, এই দুইটা হচ্ছে কি? ক্রিয়া। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়েও ক্রিয়া গঠিত হয়। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে, ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়েও ক্রিয়া গঠিত হতে পারে। দেখো, পড়ি, পড়ি, পর যুগ ই, পড়ি, পর যুগ ই, পড়ি। তারপরে পড়ু, পড়ু যুগ এই যে পরে, হ্যাঁ, পরেটাকে পর যুগ এ, পর যুগ এ, পরে। তারপরে দেখো, পর যুগ ছে, পড়ছে, পড়ছে এ। তারপর হচ্ছে কি? পড়বে, পড়বে এ। তো এখানে কি যুক্ত হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়া মূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়েও ক্রিয়া গঠিত হতে পারে। পক্ষ পুরুষ এবং কাল ভেদে ক্রিয়ার রূপ ভেদ হয়, এটা তোমরা মনে রাখবে যে পক্ষ পুরুষ এবং কাল ভেদে ক্রিয়ার রূপ ভেদ হয়। ক্রিয়ার রূপ ভেদ কিভাবে হয়? পক্ষ মানে পুরুষ এবং কাল ভেদে। দেখো, পক্ষভেদ, পক্ষভেদ কি আমরা পড়েছি না? আমাদের গত পরিচ্ছেদেই তো আমরা পড়েছি, তাই না? যে সর্বনামে কিন্তু আমরা পড়েছি যে পক্ষভেদ ৩ ধরনের, একটা হচ্ছে কি বক্তা পক্ষ, আরেকটা হচ্ছে শ্রোতা পক্ষ এবং আরেকটা হচ্ছে অন্য পক্ষ, মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। তো এই যে পক্ষ ভেদে, আমি পড়ি, আমরা পড়ি, তুমি পড়ো, তোমরা পড়ো, সে পড়ে, তারা পড়ে, এগুলো কি? পক্ষ ভেদে ক্রিয়ার রূপ ভেদ হয়। তো আমরা কি বলতে পারবো যে আমি পড়ো, আমি পড়ো, আমরা কোনোদিন বলি যে আমি পড়ো? না।
আমরা কিভাবে বলি? আমি পড়ি বা আমরা পড়ি। কিন্তু তুমি যখন বলবো যে তুমি পড়ো, আমরা কিন্তু এটাও বলতে পারব না যে তুমি পড়ি। এটা কি হয়? হয় না। তো আমরা কিভাবে কথা বলে থাকি? পুরুষ ভেদে মানে পার্সন ভেদে আমরা কথা বলে থাকি। এবং এর পরবর্তী অংশটা তোমরা একটু দেখো যে কাল ভেদে। কাল ভেদে মানে হচ্ছে সময় ভেদে। তো আমি পড়ি, আমি পড়ছি, আমি পড়েছি। এখন আমি পড়ি, এটা হচ্ছে আমার বর্তমান অবস্থা। আমি পড়ছি, এটা হচ্ছে আমার চলমান অবস্থা। আবার দেখো, আমি পড়েছি, এটা হচ্ছে কি আমার পূর্বের অবস্থা, মানে আমি পড়ে ফেলেছি। তো এই যে এটা হচ্ছে কালভেদে, ক্রিয়ার রূপ ভেদ হয়, মানে ক্রিয়াটা পার্থক্য করে। ক্রিয়ার মধ্যে পার্থক্য কিভাবে হয়? পুরুষ এবং কালভেদে। আমি পড়েছিলাম, তারপর হচ্ছে আমি পড়ছিলাম, আমি পড়বো। আমি পড়বো এটা হচ্ছে কি ভবিষ্যৎকাল, এটা হচ্ছে ভবিষ্যৎকাল। তো এইখানে এই জন্য বলছে যে পুরুষ বা কালভেদে ক্রিয়ার রূপভেদ হয়। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছ। তারপরে দেখো ক্রিয়ার প্রকারভেদ। ক্রিয়ার প্রকারভেদ ভাব প্রকাশের দিক দিয়ে বাক্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে এবং গঠন বিবেচনায় ক্রিয়াকে নানা ভাগে ভাগ করা যায়। ভাব প্রকাশের দিক দিয়ে বাক্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে এবং গঠন বিবেচনায় ক্রিয়াকে নানা ভাগে ভাগ করা যায়। একটু লক্ষ্য করো, ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া কত প্রকার? ২ প্রকার। ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া কত প্রকার? ২ প্রকার। কি কি? সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। দেখো, ভালো করে পড়াশোনা করবে, ভালো করে পড়াশোনা করবে। আমি বলে দিচ্ছি যে পড়াশোনাটা করবে। এখানে আমার কথা কিন্তু শেষ। আমরা এটা বলে থাকি যে ভালো করে পড়াশোনা করবে, তাহলে কি ভালো রেজাল্ট করতে পারবে। তো এইখানে কিন্তু সমাপিকা ক্রিয়া, বাক্যটা সমাপ্ত হয়ে গিয়েছে। কিন্তু আমি যখন বলবো যে ভালো করে পড়াশোনা করলে, করলে কি? আমি যে পূর্বের বাক্যটা বলেছি ভালো ভালো করে পড়াশোনা করবে, তার মানে আমি তোমাকে বললাম যে ভালো করে পড়াশোনাটা করবে। শেষ। তাই না? তুমি বুঝতে পেরেছো তোমার কি করতে হবে? তোমার পড়তে হবে। কিন্তু আমি যদি তোমাকে বলি যে ভালো করে পড়াশোনা করলে, এখন তুমি আমাকে অবশ্যই প্রশ্ন করবে যে এর পরবর্তী অংশটা কি? মানে ভালো করে পড়াশোনা করলে কি? এটা বলবে না আমাকে? অবশ্যই বলবে। তো এইজন্য ভালো করে পড়াশোনা করলে ভালো ফল হবে, ভালো ফলাফল করতে পারবে, ভালো রেজাল্ট করলে কি হবে? সবাই তোমাকে আদর করবে, একটা ভালো জায়গাতে তুমি চান্স পাবে। তো এই যে এই করলে, করলে এগুলো কি অসমাপিকা ক্রিয়া। আর যখন আমরা বলবো করবে, পড়বে, তার মানে কি আমি বাক্যটা সমাপ্ত করে দিয়েছি। এজন্য এখানে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এবং যে ক্রিয়া দিয়ে ভাবটা সম্পূর্ণ হবে না তাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে? তারপরে তোমরা একটু লক্ষ্য করো, অসমাপিকা ক্রিয়া ৩ ধরনের। ভূত অসমাপিকা, ভাবী অসমাপিকা এবং শর্ত অসমাপিকা। ভূত অসমাপিকা, সে গান করে আনন্দ পায়। সে গান করে আনন্দ পায়। এই যে এখানে করে, এটা হচ্ছে ভূত সমাপিকা ক্রিয়া। মানে সরি, ভূত না, অসমাপিকা ক্রিয়া। সে গান করে আনন্দ পায়। এটা হচ্ছে কি? ভূত অসমাপিকা ক্রিয়া। সে গান করে আনন্দ পায়। ভাবী অসমাপিকা ক্রিয়া। এটা ওই যে আমরা ভাইয়ের বউকে ভাবী বলে থাকি, এটা কিন্তু ওই ভাবী না। এটা হচ্ছে ব্যাকরণের ভাবী। তোমরা মনে রাখবে যে ব্যাকরণের ভাবী গান শিখতে রাজশাহীতে যায়। এটা যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের আমার মনে হয় না কেউ ভুলবে। তো তোমরা এটা এভাবে মনে রাখবে যে ব্যাকরণের ভাবী সে গান শিখতে রাজশাহীতে যায়। ব্যাকরণের অসমাপিকা ভাবী গান শিখতে রাজশাহীতে যায়। ঠিক আছে? তাহলে এখানে শিখতে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভাবী অসমাপিকা। ঠিক আছে? তারপরে দেখো শর্ত অসমাপিকা। আমরা কি বলে থাকি? তুমি যদি আসো তাহলে আমি যাব। তুমি যদি আসো আমি যাব। তুমি যদি করো তাহলে আমি করব। তো এটা কি শর্ত টাইপ না? যে আমি তোমাকে শর্ত দিয়ে দিলাম। তো এইজন্য বলছে গান করলে, গান করলে তার মন ভালো হয়। গান করলে তার মন ভালো হয়। এজন্য তোমরা এগুলো কিভাবে মনে রাখবে? ভূত অসমাপিকা।
ভূত গান করে আনন্দ পায়। তোমরা এভাবেই মনে রাখবে যে ভূত গান করে আনন্দ পায়। গান করে, করে। এটা ভূত অসমাপিকা ক্রিয়া। ভাবি অসমাপিকা ক্রিয়া কোথায় যায় গান শিখতে? রাজশাহীতে। তো এই শিখতে এটা হচ্ছে ভাবি অসমাপিকা ক্রিয়া এবং শেষে হচ্ছে শর্ত অসমাপিকা ক্রিয়া। গান করলে তার মন ভালো হয়। গান করলে তার মন ভালো হয়। অনেকে আছে না খুব মন ভার করে বসে থাকে। তারপরে আমরা যখন একটা গান ছেড়ে দেই খুব সুন্দর, খুব মানে মন ভালো করে অনেক গান শুনলে দেখবা আমাদের মন এমনিতেই নেচে ওঠে। তো এই ধরনের গান, গান করলে তার মন ভালো হয়ে যায়। বা হচ্ছে অনেক গান শুনলে মনে হচ্ছে কি আমাদের একদম মনে হয় যে এনার্জেটিক হয়ে যাচ্ছে। তো এইজন্য এগুলো হচ্ছে কি শর্ত অসমাপিকা ক্রিয়া, যে গান করলে তার মন ভালো হয়। এইটুকু উদাহরণ দিতে গিয়ে আমরা কত কথা বললাম। ঠিক আছে? তোমরা আশা করি বুঝতে পারবে। তারপরে দেখো আমাদের পরবর্তী অংশ যে বাক্যের মধ্যে কর্মের ভিত্তিতে ক্রিয়া ৩ প্রকার। বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়াটা ৩ প্রকার। কিসের মাধ্যমে? কর্মের উপস্থিতির মাধ্যমে। এখন দেখো অকর্মক ক্রিয়া। বাক্যে ক্রিয়ার কোনো কর্ম না থাকলে সেই ক্রিয়াকে অকর্মক ক্রিয়া বলে। কি বলছে? যে বাক্যে ক্রিয়ার কোনো কর্ম যদি না থাকে তাকে আমরা কি বলবো? অকর্মক ক্রিয়া। এই বাক্যে কোনো কর্ম নেই, কারণ কি? সে ঘুমায়। সে ঘুমায়। কি দিয়ে যদি প্রশ্ন করি বা কাকে দিয়ে প্রশ্ন করি উত্তর আছে? না। বা এখানে কি ঘটে? সে তো ঘুমাচ্ছেই। এখানে কি কোনো ক্রিয়া আছে? ঘুমিয়ে থাকলে তুমি কাজ করবে কিভাবে? তো এইখানে এটা হচ্ছে কি অকর্মক ক্রিয়া, কারণ এইখানে কোনো কর্ম নেই। এখানে কোনো কর্ম নেই, এজন্য এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। তারপরে দেখো সকর্মক ক্রিয়া। বাক্যের মধ্যে ক্রিয়ার কর্ম থাকলে সেই ক্রিয়াকে সকর্মক ক্রিয়া বলে। সে বই পড়ছে। কি দিয়ে প্রশ্ন করো তো? যে সে কি পড়ছে? সে বই পড়ছে। তার উত্তর কি আছে? অবশ্যই আছে। এখানে উত্তরটা কি? যে কর্ম কিন্তু আছে, বই। তো এই জন্য এখানে পড়ছে, এটা হচ্ছে কি সকর্মক ক্রিয়া। তারপরে দেখো দ্বিকর্মক ক্রিয়া। বাক্যের মধ্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে সেই ক্রিয়াকে দ্বিকর্মক ক্রিয়া বলে। বাক্যের মধ্যে যখন দুইটা কর্ম থাকবে সেই ক্রিয়াকে আমরা বলতে পারি হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। শিক্ষক ছাত্রকে বই দিলেন। এখন এই বাক্যে দিলেন একটি দ্বিকর্মক ক্রিয়া। কি দিলেন? প্রশ্নের উত্তর হচ্ছে মুখ্য কর্ম। কি দিলেন? শিক্ষক ছাত্রকে কি দিলেন? বই দিলেন। তাহলে এখানে বইটা কি? মুখ্য কর্ম। কারণ কি দিলেন প্রশ্নের উত্তর দেয় মুখ্য কর্ম। কাকে দিলেন? কাকে দিলেন? ছাত্রকে দিলেন। তাহলে এখানে ছাত্রটা হচ্ছে গৌণ কর্ম। এজন্য যেহেতু এখানে দুইটা কর্ম আছে, এজন্য এটাকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। আমরা বুঝতে পেরেছি? বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়াটা ৩ ধরনের: অকর্মক, সকর্মক, দ্বিকর্মক। ঠিক আছে? এখন হচ্ছে আমরা লাস্ট যে অংশটা এটা দেখব যে গঠন বিবেচনায় ক্রিয়া কয় রকমের। গঠন বিবেচনায় ক্রিয়া হচ্ছে ৫ রকম। গঠন বিবেচনায় ৫ রকম। দেখো সরল ক্রিয়া। একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে তাকে সরল ক্রিয়া বলে। সে লিখছে। ছেলেরা মাঠে খেলছে। এখানে লিখছে এবং খেলছে এগুলো সরল ক্রিয়া। সরল মানে কি? আমরা অনেক সময় বলি না যে লোকটি খুব সরল, তার মনে আসলে কোনো প্যাচ নেই। মানে কি? যার মনে আসলে কোনো ধরনের কোনো জটিলতা নেই, কোনো প্যাচ নেই, তাকেই কিন্তু আমরা বলি যে সরল। তো এই বাক্যের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে এটা হচ্ছে সরল ক্রিয়া, কারণ এখানে কোনো প্যাচ গোছ নেই। সে কে লিখছে? সে লিখছে। তো সে তো লিখছেই। এখানে আর কোনো কিছু আছে? নেই। ছেলেরা মাঠে খেলছে। কারা খেলছে? ছেলেরা। তো এখানে লিখছে এবং খেলছে, এগুলো হচ্ছে সরল ক্রিয়া। কারণ একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে। কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে। সে লিখছে, আমিই লিখছি। ধরো আমি লিখছি মানে আমিটা হচ্ছে সে। তো আমিই তো লিখছি। এখানে আর কেউ আছে? না, আমি আমার কাজটা এককভাবে শেষ করছি। ছেলেরা মাঠে খেলছে। এখানে ছেলেদের কাজটা ছেলেরাই করছে। এখানে কিন্তু অন্য আর কিছু নেই। এজন্য এখানে খেলছে এবং লিখছে এগুলো হচ্ছে সরল ক্রিয়া।
ঠিক আছে। তারপরে দেখো প্রযোজক ক্রিয়া। কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে। কর্তা যদি অন্যকে দিয়ে কাজ করায় তাকে আমরা কি বলবো? প্রযোজক ক্রিয়া। তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন। রাখাল গরুকে ঘাস খাওয়ায়। এটা যে কি পরিমাণ ফেমাস, এই উদাহরণটা খুবই ফেমাস, যে রাখাল গরুকে ঘাস খাওয়ায়। এখানে করাচ্ছেন এবং খাওয়ায় প্রযোজক ক্রিয়া, কারণ তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন। এখানে তিনির জায়গায় আমি যদি বলি আমার গণিত শিক্ষক, ধরো আমার গণিত শিক্ষকের নাম হচ্ছে দুলাল, তো আমি বললাম দুলাল স্যার আমাকে অঙ্ক করাচ্ছেন। তাহলে এই স্যার আমাকে অঙ্ক করাচ্ছেন, স্যার কিন্তু নিজে অঙ্ক করছে না, আমি অঙ্কটা করছি। সেজন্য কর্তা যখন অন্যকে দিয়ে, স্যার হচ্ছে কর্তা এবং তিনি আমাকে দিয়ে অঙ্কটা করাচ্ছেন, এজন্য এটা কি, এটা হচ্ছে আহ, প্রযোজক ক্রিয়া। এবং রাখাল গরুকে ঘাস খাওয়ায়। এখানে গরু ঘাস খায় নাকি রাখাল ঘাস খায়? মানে গরু কি রাখালকে ঘাস খাওয়ায় নাকি রাখাল গরুকে ঘাস খাওয়ায়? অবশ্যই রাখাল গরুকে ঘাস খাওয়ায়। তো এই জন্য খাওয়ায় এবং করাচ্ছেন, মানে অঙ্কের মধ্যে যে তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, এগুলো হচ্ছে কি প্রযোজক ক্রিয়া, কারণ কর্তা নিজে কাজটা করছে না, অন্যকে দিয়ে কাজটা করাচ্ছে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে প্রযোজক ক্রিয়াটা আসলে কি। ঠিক আছে, এখন দেখব আমরা আমাদের পরবর্তী অংশ, নাম ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ বা ধন্যাত্মক শব্দের শেষে আ বা আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে নাম ক্রিয়া বলে। বিশেষ্য চমক শব্দের সঙ্গে আনো যুক্ত হয়ে হয় চমকানো। চমক যোগ আনো হয় কি চমকানো। তো আকাশে বিদ্যুৎ চমকায়, আকাশে বিদ্যুৎ চমকায়। বিশেষণ কম শব্দের সঙ্গে আ যুক্ত হয়ে হয় কমা। কম, এটা কি পরিমাণ বা অবস্থা বোঝাচ্ছে। তো এই বিশেষণটার সঙ্গে আ যুক্ত হয়ে হয় কমা। ঠিক আছে। তো বাজারে সবজির দাম কমছে না। বাজারে সবজির দাম কমছে না। বাংলাদেশে কি সবজির দাম বা কোনো কিছুর দাম কমে সহজে? সহজে কোনো কিছুর দাম কমবে না, বরং বাড়তেই থাকবে। তো এজন্য বলা হচ্ছে কি বাজারে সবজির দাম কমছে না। তারপরে দেখো ধন্যাত্মক ছটফট শব্দের সঙ্গে আনো যুক্ত হয়ে হয় ছটফটানো। ছটফটানো, ছটফট এর সঙ্গে আনো প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে কি ছটফটানো। তো জবাই করা মুরগি উঠানে ছটফটায়। আমরা কি পেলাম? বিশেষ্য, বিশেষণ বা ধন্যাত্মক শব্দের শেষে আ বা আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে আমরা বলবো নাম ক্রিয়া। ঠিক আছে। তারপরে দেখো সংযোগ ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ বা ধন্যাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়। সংযোগ ক্রিয়াটা কিভাবে হয়? বিশেষ্য, বিশেষণ, ধন্যাত্মক শব্দের পরে কি কি যুক্ত হবে দেখো? করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়। করা ক্রিয়া যোগে গান করা, গরম করা, ঠনঠন করা, ব্যাট করা। তারপরে কাটা ক্রিয়া যোগে সাঁতার কাটা, বিপদ কাটা। হওয়া ক্রিয়া যুক্ত হয়ে উদয় হওয়া, বড় হওয়া, রাজি হওয়া। আর দেওয়া যোগে কম কথা দেওয়া, মন দেওয়া, দোষ দেওয়া। তারপরে হচ্ছে কি ধরা ক্রিয়া যোগে ভাঙন ধরা, মোর্চে ধরা, ক্যাচ ধরা। পাওয়া ক্রিয়া যোগে লজ্জা পাওয়া, কষ্ট পাওয়া, বৃদ্ধি পাওয়া। খাওয়া ক্রিয়া যোগে আছাড় খাওয়া, যেটা বৃষ্টির দিনে হয়ে থাকে, আছাড় খাওয়া। মার খাওয়া, ডিগবাজি খাওয়া, মানি ব্যাগ বা হচ্ছে ফোন কোনো কিছু নিয়ে যায় সেটাকে আমরা বলবো পকেট মারা। তো আমরা অনেকে এটা শিকার হয়ে থাকি বা আমরা খবরে অনেক এই ধরনের নিউজ পেয়ে থাকি। তো এটা আমরা জানলাম কি এই যে উকি মারা, কোথাও উকি মেরে একটু দেখা, বা হচ্ছে যে পকেট মারা, এগুলো হচ্ছে কি মারা ক্রিয়া যোগে হচ্ছে সংযোগ ক্রিয়া। এগুলোকে আমরা কি বলবো? সংযোগ ক্রিয়া। এই যে বিশেষণ, বিশেষ্য বা ধন্যাত্মক শব্দের পরে কি কি হবে এটা মনে রাখবে, যে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা। এইগুলো যখন যুক্ত হবে ক্রিয়ার সঙ্গে তখন সেটাকে আমরা বলবো সংযোগ ক্রিয়া। কি বলবো? সংযোগ ক্রিয়া। ঠিক আছে। এই যে এই অংশটা তোমরা একটু ভালো করে পড়বে। ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমাদের 5 নাম্বার যেই
ক্রিয়া সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে তাকে কি বলে? যৌগিক ক্রিয়া বলে। অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে তাকে আমরা কি বলবো? যৌগিক ক্রিয়া। এতক্ষণ তো সব পড়লাম সরল, মানে খুব সহজ। এখন একটু জটিলতা চলে এসেছে। জীবনের মাঝপথে কিন্তু অনেক সময় আমাদের জটিলতা চলেই আসে। তো এগুলোকে আমরা দেখব যে কি। দেখো, মরে যাওয়া, মরে যাওয়াটা তো শেষ, গেলই, কিন্তু মোরের পর আমরা বলি না যে কি, মোরে কি, মরে যাওয়া। তো এটা হচ্ছে কি অসমাপিকার সঙ্গে সমাপিকা যুক্ত হয়ে হয়েছে যৌগিক ক্রিয়া। কমে আসা, কমে কি, আসা, আসা মানে আমরা জানি আসা, তো কমেটা কি, কমে আসা, দুইটা মিলে হয়েছে কি যৌগিক ক্রিয়া। একটা হচ্ছে অসমাপিকা এবং আরেকটা হচ্ছে সমাপিকা। তো এই জন্য বাকি উদাহরণগুলো এরকম: চেপে রাখা, উঠে পড়া, পেয়ে বসা, সরে দাঁড়ানো, বেঁধে দেওয়া, বুঝে নেওয়া, এগিয়ে চলা, হেসে ওঠা, এগুলো হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়ার উদাহরণ। তো আমরা হচ্ছে এই যে এই পরিচ্ছেদটা এটা পড়লাম, যেটা ছিল আমাদের ক্রিয়া। এখন হচ্ছে আমরা আমাদের অনুশীলনীর যে অংশটুকু, সেই অংশটুকু আমরা দেখব। দেখো, অনুশীলনীর যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা কোন পদের দ্বারা নির্দেশিত হয়? সেটা অবশ্যই ক্রিয়াপদের দ্বারা হয়। ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয়? ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে? আমরা পড়েছি কি বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া হয়। ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় কোনটা? দেখো, পুরুষ ভেদে, কাল ভেদে, বচন ভেদে। আমরা বচন পাইনি, আমরা পড়ার সময় পেয়েছি পক্ষ মানে পুরুষ ভেদে বা হচ্ছে কাল ভেদে। তাহলে আমাদের উত্তর হবে ক এবং খ উভয়ই। নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই? সে গান করে আনন্দ পায়, রাতের বেলা আকাশে চাঁদ ওঠে, ভালো করে পড়াশোনা করবে, পড়াশোনা করলে ভালো ফল হবে। অসমাপিকা ক্রিয়া নেই। দেখো, সে গান করে, তারপরে কি? আনন্দ পায়, তারপরে কিন্তু আমাদের একটা থেকে যায়। তো ভালো করে পড়াশোনা করবে, ভালো করে কি? পড়াশোনা করবে, পড়াশোনা করলে কি হবে? ভালো ফল হবে। তো এই সবগুলো দেখো এখানে অসমাপিকা ক্রিয়া কিন্তু আছে, কিন্তু রাতের বেলা আকাশে চাঁদ ওঠে, এইখানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। শেষে এই যে চাঁদ ওঠে, আকাশে কি ওঠে? চাঁদ ওঠে। তো এইখানে হচ্ছে এটা সমাপিকা ক্রিয়া। আমাদের উত্তরটা কি ছিল? সরি, আমাদের প্রশ্নটা কি ছিল? যে কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই, তার মানে সমাপিকা ক্রিয়া আছে। তো এটা হচ্ছে আমাদের উত্তর খ, রাতের বেলা আকাশে চাঁদ ওঠে। কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন? অসমাপিকা শর্ত, ভূত, ভাবী, আমরা তিনটাই পড়েছি, তো উত্তর হবে সবগুলোই। নিচের বাক্যগুলোতে কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? অকর্মক, লতা ঘুমায়, আমরা পড়েছি ঘুমায়, যখন আমরা বলবো তখন সে আর কোনো কাজ করতে পারে না, সে একদমই ঘুমিয়ে থাকে, নিস্তেজ হয়ে যায়। তো এটা হচ্ছে কি লতা ঘুমায়। তোমার কোন বন্ধু ঘুমায় তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? তারপরে দেখো, অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়? অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়? অবশ্যই সেটা প্রযোজক ক্রিয়া, কারণ সেখানে কর্তা নিজে করে না, অন্যকে দিয়ে করায়। সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে আমরা বলবো যৌগিক ক্রিয়া। নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? যৌগিক ক্রিয়া অবশ্যই এটা হচ্ছে কি এগিয়ে চলা। একটা হচ্ছে অসমাপিকা এবং আরেকটা হচ্ছে সমাপিকা, তো দুইটা মিলে হয়েছে কি যৌগিক ক্রিয়া। তারপরে প্রশ্ন নাম্বার 10, ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে? চিঠিটা ওকে দিয়ে লেখাতে হবে, পাখিটা ছটফটাচ্ছে, ঘন্টা বেজে উঠল, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। আমরা পড়েছি ছটফটাচ্ছে, এটা হচ্ছে কি ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ। তাহলে আমাদের উত্তর হবে খ, পাখিটা ছটফটাচ্ছে। ঠিক আছে, আমরা কি করলাম? আমরা হচ্ছে আমাদের যে পরিচ্ছেদ 21 এর যে অনুশীলনী অংশ সেটাকেও আমরা শেষ করলাম। এরপর এখন আমরা পড়ব পরিচ্ছেদ 22 ক্রিয়া বিশেষণ। দেখো,
যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে আমরা কি বলবো? ক্রিয়া বিশেষণ। যে শব্দ ক্রিয়াকে, কাজকে বিশেষিত করবে তাকে আমরা কি বলবো? ক্রিয়া বিশেষণ। নিচের বাক্য তিনটির নিম্নরেখ শব্দগুলো ক্রিয়া বিশেষণের উদাহরণ। দেখো ক্রিয়া বিশেষণের উদাহরণ, ছেলেটি দ্রুত দৌড়ায়। ছেলেটি দ্রুত দৌড়ায়, এই যে দৌড়ায় এটা মানে কিভাবে দৌড়ায়, এর অবস্থাটা কি? তাহলে ছেলেটা হচ্ছে দ্রুত দৌড়ায়। দৌড়ায় এটাকে বিশেষিত করছে হচ্ছে দ্রুত। তাহলে এখানে এই দ্রুতটা হচ্ছে কি? ক্রিয়া বিশেষণ। কারণ এই দ্রুত শব্দটা মানে ক্রিয়া যেই দৌড়ায় এটাকে বিশেষিত করছে, তাই দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ। তারপরে দেখো লোকটি ধীরে হাঁটে। হাঁটা তো একটা কাজ, তো লোকটি কিভাবে হাঁটছে? ধীরে ধীরে হাঁটছে। তো এখানে ধীরে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, কারণ এটা হাঁটা এটাকে বিশেষিত করছে। মেয়েটি গুনগুনিয়ে গান করছে। মেয়েটি গুনগুনিয়ে গান করছে। কিভাবে গান করছে? গুনগুনিয়ে। সে যে গান করছে, গান গাওয়া তো একটা কাজ, তাই না? তো এই কাজটা মানে সে কিভাবে করছে? গুনগুনিয়ে, গুনগুন গুনগুন করে গান গাচ্ছে। তো এই যে এইখানে দ্রুত, ধীরে, গুনগুনিয়ে এগুলো হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ। তারপরের অংশটুকু দেখো, অনেক সময় বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে এ, তে ইত্যাদি বিভক্তি এবং ভাবে, বশত, তারপর হচ্ছে মতো ইত্যাদি শব্দাংশ যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ তৈরি হয়। অনেক সময় কি হয়? বিশেষ্য এবং বিশেষণ শব্দের সঙ্গে এ, তে ইত্যাদি বিভক্তি মানে হচ্ছে সপ্তমী বিভক্তি এবং ভাবে, বশত, শত ইত্যাদি ভাবে, বশত, মতো ইত্যাদি শব্দাংশ যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ তৈরি হয়। ততক্ষণে, ততক্ষণ মূল শব্দটা কি? ততক্ষণ, এবং এর সঙ্গে যুক্ত হয়েছে কতক্ষণে, এ বিভক্তি। তো এটা হচ্ছে ততক্ষণে, এটা বিশেষণ, এর সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে হয়েছে ক্রিয়া বিশেষণ। দ্রুত গতিতে, এখানেও কিন্তু তে, দ্রুত গতিতে তে বিভক্তি যুক্ত হয়েছে। শান্ত ভাবে, ভাবে শান্ত এর সঙ্গে যুক্ত হয়েছে কি? ভাবে। ভ্রান্তি বশত, আচ্ছা মতো, আচ্ছা মতো পিটিয়েছে, বলে না যে চোরকে ধরেছিল আচ্ছা মতো পিটিয়েছি। তো এটা হচ্ছে এগুলো, এই যে ততক্ষণে, দ্রুত গতিতে, শান্ত ভাবে, ভ্রান্তি বশত, আচ্ছা মতো এগুলো বিশেষ্য এবং বিশেষণ শব্দের সঙ্গে বসে বিভক্তি এবং ভাবে, বশত, মতো ইত্যাদি শব্দাংশ যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ তৈরি করেছে। ঠিক আছে, এই অংশটুকু গেল। তারপরে দেখো ক্রিয়া বিশেষণকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। কি কি ভাবে? এই যে দেখো, ধরনবাচক ক্রিয়া বিশেষণ। কোনো ক্রিয়া কিভাবে সম্পন্ন হয় এটা হচ্ছে ধরনবাচক ক্রিয়া বিশেষণ নির্দেশ করে। কোনো ক্রিয়া কিভাবে সম্পন্ন হয় সেটা কে নির্দেশ করে? ধরনবাচক ক্রিয়া বিশেষণ। টিপ টিপ বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ার ধরনটা কি? টিপ টিপ। ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না। আমরা বলি না যে ঠিকঠাকভাবে চলো তাহলে কেউ কিছু বলতে পারবে না। তো এইখানে কিভাবে, এই যে ক্রিয়াটা, চলাটা, মানে তুমি যে তোমার চলাফেরাটা করবে কিভাবে করবে? সেটা ঠিকঠাকভাবে করবে। তো এই জন্য এই যে কোনো ক্রিয়া কিভাবে সম্পন্ন হয় ধরনবাচক ক্রিয়া বিশেষণ তা নির্দেশ করে। কালবাচক ক্রিয়া বিশেষণ। কালবাচক ক্রিয়া বিশেষণ কি? কোনো একটা জায়গাকে বা সময়কে সেটাকে নির্দেশ করবে। তো এই ধরনের ক্রিয়া বিশেষণ ক্রিয়া সম্পাদনের কালকে নির্দেশ করে, মানে ওই সময়টাকে নির্দেশ করে। আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি। আজকাল মানে এই সময়টাতে ফলের থেকে ফুলের দাম বেশি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ফলের দামই বেশি, দুইটার দামই বেশি, কোনো কিছুর দাম কম নেই আসলে। তারপরে দেখো, যথাসময়ে সে হাজির হয়। যথাসময়ে সে হাজির হয়। যথাসময়ে এটা কি? একটা সময়কে বোঝাচ্ছে। তো এই যে সে হাজির হয় এটা তো কাজ, এটাকে বিশেষিত করছে যথাসময়ে। এজন্য এই যে যথাসময়ে সে হাজির হয় এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, কারণ এটা ক্রিয়া সম্পাদনের সময়টাকে নির্দেশ করছে। তারপরে দেখো স্থানবাচক ক্রিয়া বিশেষণ। ক্রিয়ার স্থান নির্দেশ করে স্থানবাচক ক্রিয়া বিশেষণ।
মিছিলটি সামনে এগিয়ে যায়। মিছিলটি কোথায় এগিয়ে যায়? এর অবস্থানটা কি? এটা সামনের দিকে যাচ্ছে। তাহলে এটা কি অবস্থান চেঞ্জ করছে, মানে স্থানকে বোঝাচ্ছে। মিছিলটি সামনে এগিয়ে যায়, এটা হচ্ছে স্থানটা নির্দেশ করে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও, কোথাও খুঁজে পাচ্ছি না। সব জায়গাতে খুঁজেছি, সে কোথাও নেই। তো এখানে কোথাও এটা স্থানকে নির্দেশ করছে। তো এগুলো হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, আমরা এরপর দেখব নেতিবাচক ক্রিয়া বিশেষণ। এখন দেখো নেতিবাচক ক্রিয়া বিশেষণ। না, নি ইত্যাদি দিয়ে ক্রিয়ার নেতিবাচক অবস্থা বোঝায়, মানে নাবাচক অবস্থাকে বোঝায়। এগুলো সাধারণত ক্রিয়ার পরে বসে। সে এখন যাবে না। সে এখন যাবে না। তিনি বেড়াতে যাননি। এমন কথা আমার জানা নেই। এমন কথা আমার জানা নেই। তাহলে আমরা বলি না যে তুমি চলে যাও, সে এখন যাবে না। তিনি বেড়াতে যাননি, তিনি বাড়িতেই আছেন। তো নেতিবাচক ক্রিয়া বিশেষণ না, নি ইত্যাদি ক্রিয়ার নেতিবাচক অবস্থা বোঝায় এবং এগুলো ক্রিয়ার পরে বসে। তো আমরা দেখেছি যাবে, যাবে, তারপরে যে যান, জানা, তো এগুলো তুই হচ্ছে ক্রিয়া। এর পরে বসেছে না, নি, নেই, মানে আমার জানা নেই, আমি জানি না। সে এখন যাবে না, তিনি বেড়াতে যাননি। এগুলো হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ। তারপরে দেখো পদানু ক্রিয়া বিশেষণ। বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলেও কি, যে, বা, না, তো প্রভৃতি পদানু ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে। বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলেও বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলেও কি, যে, বা, না, তো প্রভৃতি পদানু ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে। এই পদানুগুলো ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করবে। দেখো কি, আমি কি যাব? আমি কি যাব? খুব যে বলেছিলেন আসবেন। কখনো বা দেখা হবে। একটু ঘুরে আসুন না, ভালো লাগবে। মরি তো মরবো। তো এগুলো কি করছে? বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করেও এগুলো ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করছে। আর এগুলো হচ্ছে কি পদানু। পদানুগুলো মনে রাখবে যে কি, যে, বা, না, তো। ঠিক আছে, কখনো বা দেখা হবে। দেখা হবে এটা তো একটা ক্রিয়া। তো এর আগে বসেছে কি বা, এটা পদানু। একটু ঘুরে আসুন না, ভালো লাগবে। তো এই যে ভালো লাগবে, এটার মাঝখানে কি বসেছে? না, এটা হচ্ছে পদানু। তারপরে যে আমি কি যাব? আমি কি যাব? এখানে কি, এটা হচ্ছে পদানু এবং এটা বিশেষিত করছে কাকে? যাবকে। তো এটা হচ্ছে পদানু ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, এখন আমরা দেখব আর পরবর্তী অংশ। এই যে গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে একপদী বহুপদী এই দুই ভাগে ভাগ করা যায়। গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে একপদী বহুপদী এই দুই ভাগে ভাগ করা যায়। একপদী ক্রিয়া বিশেষণ আস্তে, জোরে, চেঁচিয়ে, সহজে, ভালোভাবে, এগুলো হচ্ছে ইত্যাদি। তো গঠন বিবেচনায় ক্রিয়াপদকে একপদী বহুপদী দুই ভাগে ভাগ করা যায়। একপদী ক্রিয়া বিশেষণ আমরা দেখলাম, এখন আমরা দেখব বহুপদী। ভয়ে ভয়ে, চুপি চুপি। ধরো তুমি হচ্ছে যে তোমার মা বলে দিয়েছে যে তুমি সন্ধ্যার আগে বাসায় ফিরে আসবে, কিন্তু তুমি আসলে রাত 8টায়। তখন কি করবে? তোমার মা তোমাকে মারবে না? তো তখন তুমি কি করবে? তুমি তো ভয়ে ভয়ে বাসায় ঢুকবে। এই যে ভয়ে ভয়ে, চুপি চুপি ঢোকা, এটা হচ্ছে কি বহুপদী ক্রিয়া বিশেষণ। কারণ এখানে দুইটা পদ মিলে একটা হয়েছে, এই জন্য এগুলো হচ্ছে বহুপদী ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, তো আমরা ক্রিয়া বিশেষণটা পড়লাম। এখন দেখো অনুশীলনী অংশটুকু আমরা দেখব। যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে কি বলে? যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে অবশ্যই সেটা ক্রিয়া বিশেষণ। কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ? একটা সময়কে নির্দেশ করবে। এখানে দেখো, তিনি এখানে এসেছিলেন, ছেলেটি দ্রুত দৌড়ায়। গতকাল তিনি ঘুরে গিয়েছেন, একটু ঘুরে আসুন না। তাহলে এখানে কালবাচক সময়কে নির্দেশ করছে কোনটা? গতকাল তিনি ঘুরে গিয়েছেন। গতকাল তিনি ঘুরে গিয়েছেন। মিছিলটি সামনে এগিয়ে যায়। বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে?
মিছিলটি সামনে এগিয়ে যায়, অবশ্যই এটা হচ্ছে স্থানবাচক। ঠিক আছে? তারপরে দেখো কি, যে, বা, তো। আমরা কিন্তু পড়েছি এগুলো কি পদানু ক্রিয়া বিশেষণ। তো আমরা চোখ বন্ধ করে আনসার দিয়ে দিব পদানু। যখন আমরা এই যে ক্রিয়া বিশেষণটা দেখব এবং এইগুলো দেখব, তখন আমরা চোখ বন্ধ করে দিয়ে দিব পদানু। ঠিক আছে? আমরা কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমাদের এইখানে ক্রিয়া বিশেষণ শব্দটা আছে কিনা, তখনই আমরা দিব কি পদানু। তারপর দেখো নিচের কোনটি একপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ? জোরে, জোরে। কারণ এই যে ভয়ে ভয়ে, মরতে মরতে, যায় যায়, এগুলো হচ্ছে বহুপদী ক্রিয়া বিশেষণ। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা পড়লাম পরিচ্ছেদ ২০ বিশেষণ এবং এর অনুশীলনী অংশ আমরা সমাধান করেছি। তারপর আমরা পড়েছি পরিচ্ছেদ ২১ ক্রিয়া, এর অনুশীলনী যে অংশ সেটা আমরা সমাধান করেছি। তারপরে আমরা পড়েছি পরিচ্ছেদ ২২ ক্রিয়া বিশেষণ এবং এর যে অনুশীলনী অংশ সেটাও আমরা সমাধান করেছি। তো আমি আশা করি যে তোমরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝেছো। তোমরা যদি তারপরেও না বুঝে থাকো আমাকে জানাবে, এবং আমি যা আজকে পড়িয়েছি তোমরা এই সবগুলো নিজেরা প্র্যাকটিস করবে এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।